হ্যালো সবাইকে ওয়েলকাম করছি জ্ঞানবিন্দু কেয়ারে। আশা করি সবাই ভালো আছো। আমরা অর্থনীতি সেকেন্ড চ্যাপ্টার ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে বেশ কয়েকটা ক্লাস দিয়েছি। এর আগে 5টা ক্লাস চলে গেছে অলরেডি, এবং আজকে এই লেকচারটা হচ্ছে লেকচার নাম্বার 6 এবং আমরা আজকে শিখব চাহিদা বিধি কি এবং চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কি কি, কোন কোন কারণে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটতে পারে সেই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে যদি জ্ঞানবিন্দু কেয়ার চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রিয় বন্ধুরা, এর আগে আমি চাহিদা কি, চাহিদা নির্ধারক সমূহ কি কি, চাহিদা সমীকরণ কিভাবে বের করতে হয় সবকিছু দেখিয়েছিলাম। আমরা আজকে দেখব যে চাহিদা বিধি কাকে বলে এবং চাহিদার বিধির যে ব্যতিক্রমগুলো আছে সেই ব্যতিক্রমগুলো সম্বন্ধে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা শিখি যে চাহিদা বিধি কি। দেখো, চাহিদা বিধি হইতে হলে সবার আগে জানতে হবে যে চাহিদা কি। চাহিদা হতে হলে আমাদের 4টা পয়েন্ট ফুলফিল করতে হয়, 4টা শর্ত আছে সেটা পূরণ করতে হয়। আমরা এটা জানি, আগের ভিডিওগুলোতে বলেছিলাম, ব্যাখ্যা করেছিলাম। এখন চাহিদা তো অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন ধরো দাম, ভোক্তার আয়, রুচি, অভ্যাস, এই হাবিজাবি অনেক কিছুর উপর চাহিদা নির্ভর করে। চাহিদা নির্ধারক সমূহ হইতে আমি সেটা দেখিয়েছি। এখন চাহিদা বিধি হইতে হলে কি করতে হবে? এই এত নির্ধারকের আমার দরকার নাই। চাহিদা বিধি হইতে হলে কি করতে হবে? আমাকে সবগুলো ফ্যাক্টর কি করতে হবে? স্থির ধরে শুধুমাত্র দামের সাথে চাহিদার একটা সম্পর্ক দেখাতে হবে। তাহলে সোজা বাংলায় কি? শুধুমাত্র দামের সাথে চাহিদার সম্পর্ক, তখনই সেটা চাহিদা বিধিতে আমরা নিয়ে যেতে পারবো। এখন দেখো, তাহলে চাহিদা বিধির সংজ্ঞাটা যদি আমরা শিখি, তাহলে সংজ্ঞাটা শিখলে কিন্তু আমরা এটা খুব সোজাভাবে বুঝে ফেলতে পারবো। সেটা হচ্ছে অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হবে। ঠিক আছে? তাহলে অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই যে দামের সাথে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা কি বলছি? চাহিদা বিধি বলছি। ঠিক আছে? চাহিদা রেখা যেভাবে আঁকিয়েছিলাম, চাহিদা বিধির সেই রেখাটাও একদমই সেম হবে, একদম সেম। এই জন্য আমি আর এক্সট্রা করে চাহিদা বিধির চিত্রটা আঁকাচ্ছি না। এখন চাহিদা বিধি তো আমরা জানলাম যে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্কটাই যখন আমরা দেখাবো সেটাই হচ্ছে চাহিদা বিধি। কিন্তু চাহিদা বিধির ব্যতিক্রম তাহলে কি? চাহিদা বিধির ব্যতিক্রম শিখতে হলে তখন আমাদের বিবেচনা করতে হবে যে না, দাম বাদে তো অন্য সবগুলো আমরা ফিক্সড ধরেছিলাম, এখন দাম বাদে অন্য সবগুলো আর ফিক্সড থাকছে না। আসলে কি হয়? আমাদের একদম বাস্তব চিত্রে আমরা কি দেখি যে আসলে কি শুধুমাত্র দামের কারণে চাহিদা ওঠানামা করে, অন্য কি আর কোনো কিছু নাই যেটার জন্য চাহিদা ওঠানামা করে? যেমন ধরো আয়, রুচি, সময়, এগুলোর জন্য কি চাহিদা কম বেশি হয় না? অবশ্যই হয়। এই যে দামটাকে এক সাইডে সরাই রাখো, এই দাম বাদে বাকি যেই কারণগুলোর জন্য চাহিদা ওঠানামা করে এইগুলোকে বলছে চাহিদা বিধির ব্যতিক্রম। তাহলে ক্লিয়ার করে দিই, চাহিদা বিধিতে শুধুমাত্র আমরা দাম আর চাহিদার সম্পর্কটা দেখাবো, বিপরীতমুখী সম্পর্কটা, নেগেটিভ রিলেশনশিপ এটা দেখাবো, এবং চাহিদা বিধির ব্যতিক্রমে দাম বাদে অন্য যে সকল ফ্যাক্টরগুলোর কারণে চাহিদা ওঠানামা করে, কম বেশি হয়, হ্রাস বৃদ্ধি ঘটে, আমরা সেটাকে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, দেখো চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে কখন কখন। দেখো এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখেছি, 5টা পয়েন্ট লিখেছি। এর মধ্যে প্রথমটা আছে নিকৃষ্ট মানের দ্রব্যের ক্ষেত্রে। নিকৃষ্ট মানের দ্রব্যকে আরেকটা ভাষায় বলে, আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গিফেন দ্রব্য। স্যার রবার্ট গিফেন এই গ্রিফেন দ্রব্যের ধারণাটা সবার প্রথম দেন এবং তিনি তার গবেষণায় দেখিয়েছিলেন যে কিছু কিছু দ্রব্য আছে যে দ্রব্যগুলোর দাম যদি একটু বাড়ে তাহলে তার চাহিদা কিন্তু কমে না, বরং আরো বেশি বেড়ে যায়। সাধারণত আমরা চাহিদা বিধি মোতাবেক কি জানি যে দাম বাড়লে চাহিদা কমবে, কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম যখন একটু বাড়ছে তখন চাহিদা কমার বদলে বাড়তেছে। তো এটা কেমনে হয়? দেখো, নিকৃষ্ট মানের দ্রব্য কাকে বলে বা নিকৃষ্ট মানের দ্রব্য কি, এরকম একটা প্রশ্ন আসতে পারে মনের মধ্যে। এখন নিকৃষ্ট মানের দ্রব্য বলতে অর্থনীতিতে এমন কোনো দ্রব্য নাই যেটার কোনো যেটা একদম ব্যবহার অনুপযোগী। নিকৃষ্ট মানের দ্রব্য ব্যবহার অনুপযোগী এটা কখনো ভাবা যাবে না বা এটা চিন্তা করা যাবে না। তার মানে নিকৃষ্ট মানের দ্রব্যের মানটা একটু কম। সাপোজ
যদি মোটা চাল আর চিকন চালের হিসাব করি তাহলে চিকন চালটা হচ্ছে উৎকৃষ্ট মানের দ্রব্য আর মোটা চালটা হচ্ছে নিকৃষ্ট মানের দ্রব্য। এখন মোটা চাল কারা খায়? যারা একদম দিন আনে দিন খায় বা খুব অল্প সীমিত আয়ের মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, তারাই কিন্তু মোটা চালটা কনজিউম করে। দেখো যে করোনা যখন আসলো, মনে করো যে করোনা আসছে, প্রথম করোনার সময়টা, এখন কি হচ্ছে, দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। একজন রিক্সাওয়ালা সে কি করে, সারাদিন রিক্সা চালানোর পরে সন্ধ্যায় 2 কেজি চাল নিয়ে বাড়িতে যায়, ঠিক আছে। এখন করোনা আসলো, চালের দাম একটু বাড়লো, মোটা চাল আগে 45 টাকা ছিল, এখন 48 টাকা হলো। এই যে দেখো 2 টাকা বাড়ছে, খুব কিন্তু বাড়ছে, আহামরি এরকম না, 2 টাকা বাড়ছে। তখন রিক্সাওয়ালা চিন্তা করবে যে আজকে তো 2 টাকা বাড়ছে, আগামীকাল যদি আরো 2 টাকা বেড়ে যায় তাহলে তো আগামীকালকে কেনার চাইতে এখন কিনাই বেশি ভালো। তখন সে কি করবে, আগে যে 2 কেজি নিত তখন সে 4 কেজি নিয়ে যাবে। তাহলে আলটিমেটলি ওই স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে কি হয়, এই চালের চাহিদাটা কিন্তু বেড়ে যায়। দেখো চালের দাম 2 টাকা বাড়ছে, আগে রিক্সাওয়ালা 2 কেজি নিত, এই 2 টাকা বাড়ার কারণে একটা আশঙ্কা যে এই দামটা আরো বেড়ে যেতে পারে, তখন তো তার জন্য জুলুম হয়ে যাবে। তখন সে কি করে, ওই 2 টাকা বাড়লেও কি হয়, 2 কেজির জায়গায় 4 কেজি চাল কিনে। তাহলে এই যে নিকৃষ্ট মানের দ্রব্যের ক্ষেত্রে এই ঘটনাটা সচরাচর দেখা যায়। এটা কিন্তু দাম বাড়লে চাহিদা বাড়ে, মানে চাহিদা বিধির ব্যতিক্রম। যেহেতু চাহিদা বিধিতে দাম কমলে চাহিদা বাড়ে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিকৃষ্ট মানের দ্রব্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে দাম সামান্য বাড়লেও চাহিদা কি হচ্ছে, বাড়ছে। তাহলে নিকৃষ্ট মানের দ্রব্যটা একটা চাহিদা বিধির ব্যতিক্রম এবং এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আছে বিলাস দ্রব্য। বিলাস দ্রব্য কিন্তু যে সে ব্যবহার করে না। বিলাস দ্রব্য সমাজের উঁচু শ্রেণীর মানুষটাই সাধারণত ব্যবহার করে। দামি দামি গাড়ি, নতুন এসি, হাবিজাবি অনেক কিছু আছে, হ্যাঁ, ফার্নিচার মিলে খুব বড় লোকেরা কিন্তু এরকম বিলাস দ্রব্য ব্যবহার করে থাকে। এখন বিলাস দ্রব্যের একটা পারপাস কিন্তু হচ্ছে সমাজের প্রতিপত্তি সৃষ্টি করা, বা আমি যে একটু বেশি দামি জিনিস নিয়ে ঘোরাফেরা করতেছি এটা মানুষের দেখানো, শো অফ করা। সেক্ষেত্রে কি হয়, ধরো তোমার বন্ধু একটা গাড়ি কিনছে, মোটরসাইকেল কিনছে 3 লাখ টাকা দিয়ে, তোমার আরেক বড়লোক বন্ধু ওই গাড়িটাই কিনছে 3,20,000 টাকা দিয়ে, বা ধরো 3,50,000 টাকা দিয়ে, 3.5 লাখ টাকা দিয়ে। এখন 2 বন্ধু গাড়ি নিয়ে যাইতেছে, গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছে, হাইওয়েতে যাইতে যাইতে দুজনে ব্রেক নিয়ে কি বলতেছে, বন্ধু তুই তো গাড়ি কিনছিস 3 লাখ টাকা দিয়ে, দেখছিস আমি এই গাড়ি কিনছি 3.5 লাখ টাকা দিয়ে। তার মানে কি, ওই যে 3.5 লাখ টাকা দিয়ে কিনছে তার ভাগটাই বেশি। হ্যাঁ, আচ্ছা, কেন বললাম এটা? কেননা দাম যদি বিলাস দ্রব্যের ক্ষেত্রে একটু বাড়ে তখন ওই চাহিদাটাও কিন্তু বাড়ে, কমে না, বাড়ে। এবং ওই যারা ওই বেশি দামে কিনে তারা কিন্তু বুঝাইতে চায় যে সমাজে আমার পজিশনটা অনেক বেশি হাই, অনেক বেশি রিচ। সেই ক্ষেত্রে কি হয়, বিলাস দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে। আচ্ছা, তারপর আছে হচ্ছে আয়ের পরিবর্তন। ধরো কোনো একটা দ্রব্যের দাম বাড়লো, হিসাব মতো কি আমার চাহিদা কমার কথা, কিন্তু দাম বাড়ার সাথে সাথে যদি আয়টাও বাড়ে তাহলে কি চাহিদাটি আলটিমেটলি কমে? এমন হইতে পারে যে চিকন চালের দাম আগে ছিল 50 টাকা কেজি, এখন হয়ে গেছে 52 টাকা কেজি, কিন্তু তোমার ইনকাম আগে ছিল 20,000 টাকা, এখন হয়ে গেছে 60,000 টাকা। তুমি কি অবশ্যই আগের চাইতে বেশি কনজিউম করতে পারবা, যদিও দাম 2 টাকা বাড়ছে, আগের চাইতে বেশি চাল কিনতে পারবা। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, চালের চাহিদা যদি চালের দামও যদি বাড়েও চাহিদাটাও কিন্তু বাড়ে। কিসের জন্য? এই ইনকামের জন্য। তোমার আয় যদি বৃদ্ধি পায় তাহলে দাম বাড়লেও চাহিদা বাড়ে। এটাও একটা চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম। তারপরে আসে বিকল্প দ্রব্যের দাম। বিকল্প দ্রব্য কি যদি না জেনে থাকো, পরিপূরক দ্রব্য কি, পরিবর্তক দ্রব্য কি যদি না জেনে থাকো, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও করা আছে, ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে যেতে পারো। তাহলে আমরা জানি যে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে যদি একটা দ্রব্যের দাম বাড়ে আরেকটা দ্রব্যের চাহিদাও বাড়ে। এটাও কিন্তু একটা চাহিদা বিধি ব্যতিক্রম। আচ্ছা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে 2টা কমন উদাহরণ হচ্ছে লবণ আর হচ্ছে ওষুধ। হ্যাঁ, এটার দাম যদি বাড়েও তুমি তরকারিতে লবণ কম খাবা, বা তরকারি লবণ ছাড়া খাবা? যদি ধরো লবণের কেজি ছিল 35 টাকা, এখন হয়ে গেছে 80 টাকা, 100 টাকা কেজি লবণ, মাঝখানে কিন্তু এরকম হয়েছিল। আচ্ছা, 35 টাকা কেজি লবণ 100 টাকা কেজি হয়ে গেছে, তুমি কি তরকারিতে লবণ ছাড়া খাবা না, এটা তোমার লাগবেই। এবং এটার চাহিদাটা তুমি বেশিও খাবা না, কমও খাবা না, সেমই রাখবা।
আবার ওষুধের দাম যদি বাড়েও এমনও কিছু ক্রিটিক্যাল রোগী আছেন যারা কি ওষুধ কনজিউমটা থামাইতে পারে না, কমাইতে পারে না। ওষুধের দাম 2 টাকা 4 টাকা 5 টাকা বাড়লেও ওষুধটা তার খাইতেই হয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হয়, দাম বাড়লেও চাহিদার পরিমাণটা কমে না। তাহলে দেখো এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর ক্ষেত্রে চাহিদা কি হয়, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমে আরও অনেক পয়েন্ট আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট কমন। এজন্য আমি এই 5টা পয়েন্টকে হাইলাইট করে দেখিয়েছি। বইয়ে যদি এলাবোরেটলি পড়ো, থরোলি পড়ে যাও, দেখবে যে আরও পয়েন্ট আছে, চাইলে সেগুলোও আয়ত্তে রাখতে পারো। এবং চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম থেকে অনুধাবনমূলক প্রশ্ন হয়, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে, সেজন্য একটু সিরিয়াসলি দেখবে। আর এর পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সেজন্য আমাদের জ্ঞানবিন্দু কেয়ার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, যদি বেল বাটন অন করা না থাকে বেল বাটন অন করে ফেলবে। আর যদি ভিডিওগুলোকে ইনফরমেটিভ এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।